নমস্কার, আমি সুচন্দ্রা। আমাদের যে বিকাশ টক শোর অনুষ্ঠান আমরা করি, লাইভ টক শো, যেখানে প্রত্যেক দিন বিভিন্ন মানুষ আসেন, তাদের জীবনের কথা আমাদের সাথে শেয়ার করেন। এছাড়াও বহু মানুষ বিভিন্ন বিষয় নিয়ে তাদের কথা বলেন, যেই বাক্যগুলির মধ্য দিয়ে আমরা চেষ্টা করি যে সমাজে সদর্থক বার্তা পৌঁছে দিতে। সমাজে এই মুহূর্তে ডিপ্রেশন একটি মহামারীর আকার নিয়েছে। সেই ডিপ্রেশন কাটানোর জন্য আমাদের এই সদর্থক একটি প্রচেষ্টা, পজিটিভ বার্তা। পজিটিভ বার্তার একটি নতুন সংযোজন হলো কল টু অ্যাকশন। এই কল টু অ্যাকশনের মধ্যে দিয়ে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি আমাদের সঙ্গে সংযুক্ত হতে চান, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। কল টু অ্যাকশন নিয়ে বিস্তারিতভাবে জানবার জন্য আপনারা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা 6295890660 এই নাম্বারে ফোন করে বিকাশ টক শো এর মধ্য দিয়েও আপনার জীবনের পজিটিভিটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আমাদের ফেসবুক, ইউটিউব এবং আমাদের যে সিটি কেবলের 352 নম্বর যে নবস রয়েছে, তার মধ্যে দিয়ে আপনার বার্তা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেব। এমন মানুষ আছে যাদের কাছে হয়তো আপনার এই বার্তা মহামূল্যবান হয়ে উঠবে। তাই সমাজ সদর্থক গড়ার উদ্দেশ্যে আপনাদের প্রত্যেককে আমাদের এই পজিটিভ বার্তাতে আমরা স্বাগত জানাচ্ছি। পজিটিভ বার্তার আজকের বিকাশ টক শোয়ে আমার সাথে রয়েছেন ডক্টর বিপ্লব কুমার দত্ত মহাশয়। উনার সাথে আমরা আজকে কথোপকথন করব এবং জীবনে কি করে সফলতা অর্জন করতে হয় সে বিষয় নিয়ে শুনব। অনেক সংগ্রামের মধ্য দিয়েই সকল মানুষের জীবন অতিবাহিত হয়। সেই অতিবাহিত কিভাবে করবেন এবং উনি কিভাবে আজকে এই জায়গায় এসেছেন, সেই গল্পই কিন্তু আমরা শুনব। হতে পারে উনার জীবনের গল্পের সঙ্গে আপনি কিছুটা হলেও মিল খুঁজে পাবেন, সেই চেষ্টাই আমরা করব। নমস্কার স্যার। নমস্কার। প্রথম যে প্রশ্নে আমি যাব স্যার, সেটা হচ্ছে যে কিভাবে আপনার ছোটবেলা থেকে আপনি স্কুল কমপ্লিট করলেন, তারপর কলেজ জীবনে এলেন, তারপর আপনি একটা পেশায় প্রবেশ করলেন, সেই বিষয়গুলি নিয়ে শুনবো, জানবো। প্রথম দিকে আমি গ্রামে মানুষ। আমার বর্ধমান ডিস্ট্রিক্টে একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম খেতিয়া, সেখান থেকেই আমি বড় হয়ে ওঠা। সেখানে মাধ্যমিক পর্যন্ত ছিল। কমপ্লিট করার পরে আমি উচ্চ মাধ্যমিকের জন্য বর্ধমান শহরে পৌঁছাই। কেউ ছিল না, কোনো আত্মীয় পরিজন ছিল না। আমি খুব কম বয়সে মাধ্যমিক পাস করি। তখনকার দিনে সিস্টেমটা এরকমই ছিল। আমি 15 বছর বয়সে মাধ্যমিক পাস করি। তারপর থেকে আমার একলা পথ চলা শুরু হয়। আজকের দিনে বাবা মারা তো ভাবতেই পারে না যে তার 15 বছরের ছেলেকে সে একা কোথাও পড়তে পাঠাবে, ইভেন কাজ ছাড়াও পড়ে না। আমি 15 বছর বয়সে আমি উচ্চ মাধ্যমিকের জন্য বর্ধমান টাউন স্কুলে ভর্তি হই। যাই হোক, পড়াশোনায় ভালো ছিলাম বোধহয়। তো সেখান থেকে আমার জার্নি শুরু হয় এবং একলা পথ চলা শুরু হয়। সেখান থেকে পাস করার পরে আমি শ্যামসুন্দর কলেজে গ্র্যাজুয়েশন করি, বিএসসি করার পরে আমার সামনে অনেকগুলো রাস্তা ছিল সেই সময়, কিন্তু আমি এই ডাক্তারি প্রফেশনটাকে, আমার স্বপ্ন ছিল আমি সাকার করার জন্য আমি এক্সাম অ্যাপিয়ার করি। এক্সাম ক্লিয়ার করে আমি বর্ধমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে অ্যাডমিশন নিই। নেওয়ার পরে আমার জার্নি শুরু হয়। আমি মূলত বাংলা মিডিয়াম থেকে উঠে আসা একজন ছাত্র ছিলাম। সেখানে টোটাল ইংরাজি দেখে আমার তো প্রথম দিকে একটু ঘাবড়িয়ে গেছিলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটাকে আমি নিজের মনের ইচ্ছা দিয়ে আমি সেটাকে অ্যাচিভ করি এবং সেটাকে আগিয়ে নিয়ে যাই। পড়াশোনা কমপ্লিট করার পরে আমি প্র্যাকটিস শুরু করি। প্র্যাকটিস লাইফ খুবই কঠিন লাইফ ছিল। আজকের দিনের মতো তখন কোনো সংস্থা ছিল না, কোনো পলিক্লিনিক ছিল না যেখানে থেকে দাঁড়িয়ে একটা সাকসেস পাওয়া যায় বা একটা প্রচার পাওয়া যায়। প্রচার মানে আপনি পেশেন্টের মাধ্যমেই আপনাকে প্রচার পেতে হবে। সেই যুগে তাই ছিল, 2005 সালে তাই ছিল। তো যাই হোক, আমি চেম্বার শুরু করি। চেম্বার শুরু করার পর ধীরে ধীরে সেই চেম্বারে আমি আমার ডেডিকেশনটা দেওয়া শুরু করি। আমার সামনে আর কোনো অপশন ছিল না যে আমি নিজেকে কীভাবে এস্টাবলিশ করব। যাই হোক, শুরু করি এবং পরবর্তী ক্ষেত্রে আমি একটা জায়গায় পৌঁছাই, পেশেন্টদেরকে স্যাটিসফাইড করতে পারি। আজও প্রচুর মানুষ আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে মানুষ আছে, বীরভূম বলুন, বর্ধমান বলুন, হুগলি, ইভেন কলকাতার বেশ কিছু পেশেন্ট আছে, বর্ধমান শহর তো আছেই, গ্রাম আছে। তো তাদেরকে আমি
আমার দিক থেকে পূর্ণভাবে আমি চেষ্টা করি তাদেরকে পাশে দাঁড়ানো, তাদের রোগকে নির্মূল করার। সেটা খুব কঠিন কাজ ছিল প্রথম দিকে। তার কারণ হচ্ছে যে একটা সমাজের অংশ হোমিওপ্যাথিক চিকিৎসা থেকে অনেক দূরে থাকতো। আমি যখন প্রথম দিকে 2005 সালে আসি, তখন দেখতাম মূলত গরিব মানুষরা এই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে আসতো। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতিটা বদলাতে লাগলো এবং আজকের দিনে সমাজের উঁচু স্তরের প্রচুর মানুষ, অধ্যাপক বলুন বা বড় অফিসার বলুন বা টিচার বলুন বা পুলিশ অফিসার বলুন, তারা ইভেন এডিএম, বর্ধমান এখন এডিএম যিনি আছেন তিনিও আমার এক পেশেন্ট ছিলেন। এখন উনি হয়তো ট্রান্সফার হয়ে গেছেন। বর্ধমান জেলা পরিষদের যিনি সেক্রেটারি তিনিও আমার পেশেন্ট। মানে এই লেভেলের পেশেন্টগুলো আমরা পাই এবং সাফল্যের সঙ্গে চিকিৎসা করার চেষ্টা করি। তারপর কিছুটা তো ডেডিকেশন লাগেই, যেটা দিয়ে, এবং প্রচুর পড়াশোনা করতে হয়। আজও পড়াশোনা থেকে বাইরে থাকা যায় না। সুতরাং পড়াশোনা ছাড়া এগিয়ে যাওয়ার কোনো জায়গাই নেই আমাদের মতো সাধারণ মানুষের থেকে। আমরা তো বিরাট শিল্পপতি বাড়ি থেকে আসিনি, আমরা সাধারণ একদম খেটে খাওয়া মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। এবং সেখান থেকে পড়াশোনাটাকে যদি হাতিয়ার করা যায় তাহলে কিন্তু জীবনে অনেক দূর আগানো যায়। আমি আমার আমার মেয়ে পড়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজে। আমি আমার মেয়েকে বলি যে বেটা দেখ, তোর হাতে একটাই অস্ত্র, আমি কোটি টাকা তোকে দিতে পারবো না, আমি তোকে বিরাট কিছু ঐশ্বর্য দিতে পারবো না, কিন্তু তোর হাতে একটাই অস্ত্র আমি তুলে দিতে পারি, সেটা হচ্ছে বই। তুই যদি পড়াশোনাটা করতে পারিস তাহলে কিন্তু তুই একটা জায়গায় পৌঁছাতে পারবি, সমাজে মানুষ হতে পারবি। আর আমি প্রথম যে শিক্ষাটা আমার ছেলে মেয়েকে দিই সেটা হচ্ছে মানুষ হওয়া শিক্ষা। যে তুমি যদি সমাজকে দিতে পারো তুমি কিন্তু একদিন রিটার্ন পাবে সমাজের কাছ থেকে। এটাই। আপনার কিছু জিজ্ঞাসা থাকবে? এই মুহূর্তে আপনি কোন সংস্থার সাথে আছেন? এই মুহূর্তে আমি আয়ুষ, যেটা ন্যাম, ন্যাশনাল আয়ুষ মিশন, তার আন্ডারে আমি একটা চাকরি করি। প্লাস হচ্ছে আমার নিজস্ব ক্লিনিক আছে, সেই ক্লিনিকে আমি একটু সময় দিই এবং প্রচুর সংখ্যক মানুষকে আমি হেল্প করার চেষ্টা করি আমার তরফ থেকে যতটা করা সম্ভব। এবং সঠিকভাবে সঠিক দিকে পড়াশোনা করে অহেতুক কাউকে আশ্বস্ত করাও আমার কাজ নয়, বা অহেতুক কাউকে এমব্রাস করাও আমার কাজ নয়। যেটা সঠিক সেটা সঠিক। প্রথম যখন হোমিওপ্যাথিক পাশ করলেন, সেই সময় যেটা আপনি বললেন যে আপনার জার্নি সহজ ছিল না, কারণ মূলত দরিদ্র সম্প্রদায়ের মানুষই সে সময় হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য আসতো। তারপর আস্তে আস্তে আপনার নাম যশ বৃদ্ধির সাথে সাথে পেশেন্ট সংখ্যাও বাড়ে এবং বহু উচ্চবিত্ত মানুষ আপনার আওতায় আসেন চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য। তো এই যে ধরুন আজকের দিনে যারা হোমিওপ্যাথিক পড়বে বা পড়ছে, তারা যখন পাশ করবে তখন সেই সময়কার যে স্ট্রাগলটা তারা কিভাবে ফেস করবে? দেখুন, স্ট্রাগল ফার্স্ট লাইফে থাকবে, প্রথম জীবনে থাকবে, কারণ এটা মানুষের শরীর, এটা ছেলে খেলার জায়গা নয়। কেউ রোগগ্রস্ত অবস্থায় তার কাছেই যাবে যাকে খুব বিশ্বাস করে, যাকে সে মনে করে যে এ সারিয়ে তুলতে পারে। সেই জন্য প্রথম লাইফে এরকম একটু স্ট্রাগল থাকবে। হ্যাঁ, সেটাকে হতাশ হলে চলবে না। স্বাভাবিকভাবেই আমিও যখন অসুস্থ হই কোনো ডাক্তারের কাছে যাই, তাকে বিশ্বাস করি তাই যাই। সেই বিশ্বাসটা অর্জন করতে একটা মিনিমাম সময় লাগে, সেই সময়টা তাকে দিতে হবে এবং ফোকাস থাকতে হবে এবং পড়াশোনা করতে হবে, ভাবতে হবে। পেশেন্টকে ওষুধ দিলাম, ছেড়ে দিলাম, টাকা নিলাম, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। পরবর্তী ক্ষেত্রে পেশেন্টটাকে আমি যেমন পার্সোনালি ফোন নাম্বার নিয়ে রাখি, ফোন নাম্বার নেওয়ার পর তখন জিজ্ঞেস করি আপনি কেমন আছেন। যদি বলেন ভালো আছি, তার পরবর্তী ফলো আপের জন্য আমি কিন্তু বাড়িতে আলাদা করে পড়াশোনা করি, বাড়িতে ভাবনা চিন্তা করি যে এর পরে ফলো আপটা কি হতে পারে, হোয়াট মে বি। তো সেই জন্য পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, ফোকাস থাকতে হবে, আর এই বিশ্বাসটা অর্জন করার জন্য একটা মিনিমাম টাইম স্পেন্ড করতে হবে। আপনার কি একটি সন্তান? আমার একটি সন্তান, একটি কন্যা সন্তান। ওকে। তাকে যখন আপনি বড় করলেন, আজকের দিনে সে ডাক্তারি পড়ছে, তো সেই সময় আপনি কি প্রথম থেকে ভেবেছিলেন যে আমি যে প্রফেশনে আছি, আমি ডাক্তার, আমার মেয়েকেও কি ডাক্তারি মানে উকিলের ছেলে উকিল, ডাক্তারের ছেলে ডাক্তার, এই একটা ট্র্যাডিশন থাকে, সেটাই কি আপনারও ইচ্ছা ছিল না মেয়ের ইচ্ছাতেই আপনি প্রাধান্য এটা দিয়েছেন? আমার ইচ্ছা ছিল না। আমার মেয়ে প্রথম থেকেই ভেরি মেরিটোরিয়াস ছিল, ইভেন আমার থেকেও। প্রতিটি বাবা চায় যে তার সন্তান যেন তার থেকেও অনেক ভালো জায়গায় এটা পৌঁছাতে তো পারে। খুবই গর্বের বিষয়। গর্বের বিষয়। আমার মেয়ে ভীষণ ভীষণ পরিশ্রমী। আজও আমি ওকে বলি বাবা এত রাত জাগিস না, ও আজও রাত্রি 2:30 3টে ওর কাছে কোনো ব্যাপার না।
ওর ন্যাক ছিল, এবং ওর মধ্যে আমি প্রথম থেকে দেখেছিলাম, আমার মিসেসও হোমিওপ্যাথিক চিকিৎসক, আমিও চিকিৎসক, যে তাই চিকিৎসক পরিমণ্ডলী একটা আমাদের ছিল, কিন্তু আমার বাবা নাম, আমার বাবা কিন্তু চাষি। ঠিক আছে, তো প্রথম থেকেই ও আমাদেরকে দেখে বড় হয়ে ওঠা, এবং প্রথম থেকেই বইটাকে ফোকাস করা, এটাও কাজ ছিল। একদম একদম আমরা দেখেছি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ও তার মধ্যে থেকেও 2 ঘন্টা সময় বার করে বই নিয়ে পড়ে বসে যেত। সেটা লক্ষ্য করার পরে আমি ওকে জিজ্ঞেস করতাম বাবা হিসাবে, যে তুই কোন দিকে যেতে চাস। ওর দুটো লক্ষ্য ছিল, এক হচ্ছে ডাক্তারি পড়া, নিট ক্লিয়ার করে ডাক্তারি পড়া, আর দ্বিতীয় ছিল যে ইউপিএসসি ক্লিয়ার করা। তো ইউপিএসসি ক্লিয়ার করার জন্য ও কিন্তু রেডি হয়নি, এইচএসটা দেওয়ার পর গ্র্যাজুয়েশন করতে হয়। তো তখন ওর সঙ্গে আলোচনা করলাম যে তুই কীভাবে গ্র্যাজুয়েশনটা করতে চাইছিস। ও বললো যে বাবা আমি যদি ডাক্তারিটা করতে পারি তাহলে ওটা একটা গ্র্যাজুয়েশন, আমি তারপরে ইউপিএসসিতে যেতে পারি। হ্যাঁ, তো সেই নিয়ে ওর এগিয়ে চলা, এবং ওকেই সেই বিষয়টাকে আমি বলা আর কি। আজকের যারা অভিভাবক তাদেরকে সন্তান মানুষ করার ক্ষেত্রে, যেটা শুরু আমাদের যে বক্তব্য, যে সফলতার জন্য যে পরিশ্রম, যেটা আমরা বক্তব্য রেখেছি, সেটা নিয়ে আপনি কি বলতে চান? অভিভাবকরা কিভাবে তাদের সন্তান সন্ততিদেরকে মানুষ করলে তারা একটা সফল জায়গায় পৌঁছাতে পারবে? এক্ষেত্রে আমি যেটা আমার মেয়ের ক্ষেত্রে করেছিলাম, যে স্বপ্নটাকে বুনে দেওয়া, স্বপ্নটাকে দেখানো। আমি যখন শুতাম, আমার মেয়ের সঙ্গে পাশাপাশি জন্য শুয়ে গল্প করতাম, তখন আমি ওর মধ্যে স্বপ্নগুলোকে জানতে চাইতাম, বা স্বপ্নগুলো বপন করতে চাইতাম, যে স্বপ্নটা যদি ওর মধ্যে ঢুকে যেতে পারে তাহলে কিন্তু আর আপনাকে কিছু করতে হবে না, সে নিজেই এগিয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। যেটা আমার মেয়ের ক্ষেত্রে হয়েছে, আমি স্বপ্নগুলো দেখাতাম। ইভেন একটা মজার গল্প আছে, ওকে স্কুল থেকে নিয়ে ফিরছি ক্লাস 7, বাইক নিয়ে আসছি, তো তখন দেখলাম যে ঠিক রেলগেটে পড়ে, একটা রেলগেটের পাশেই, তখন রেলগেট পড়ে আছে, আর ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই একটা এসকর্ট ভ্যান এসে দাঁড়ালো, অনেকগুলো গাড়ি একসঙ্গে, বেশ কিছু সিকিউরিটি গার্ড, অবশ্যই সরকারি, ভিতরে এক মহিলা বসে আছেন একটা গাড়িতে, এসি চলছে ভিতরে। আমরা তা বলছি, আমি তো মেয়েকে বলছি, দেখ বাবা তুই দেখতে পাচ্ছিস ভিতরে কে আছে? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বললাম যে আমি জানি না উনি কে, নিশ্চয়ই কোনো বড় অফিসার হবেন। তো কি করেই অফিসার হয়েছেন? না, নিজের মেরিট দিয়ে, ইউপিএসসি ক্লিয়ার করে হোক বা নিজের মেরিট দিয়ে পেয়েছেন। তো তখন ওই ভদ্রমহিলা শুনতে পেয়েছেন কোনোভাবে আমাদের কথাটা, আমাদের বাপ বেটির কথা শুনেছেন। উনি জানলার কাছ নামিয়ে জিজ্ঞেস করেছেন, একদম ঠিক বলেছেন বাবা, পড়াশোনা করো, এই লেভেলে পৌঁছাতে পারবে। এটা আমার কাছে সৌভাগ্য যে তিনি ব্লেসিংস দিয়েছিলেন সেদিন। এবং আমার মেয়েও খুব মাথা পেতে, মানে খুব উল্লসিত হয়েছে যে ওইরকম একটা বড় মাপের মানুষ তাকে ইন্সপায়ার করছে। তো এই বিষয়গুলোকে কিন্তু আমার মেয়ে খুব সিরিয়াসলি নিয়েছিল, আজকে তার পরিণতি এই জায়গায় পৌঁছেছে। স্ট্রাগল একটা আজকের দিনে খুব একটা পরিচিত শব্দ, এবং তার সাথে থাকে চাপ, সেটা পারিপার্শ্বিক চাপ, কিছু ক্ষেত্রে পরিবার থেকেও চাপ আসে। সেই চাপ থেকে বেরোনো বা স্ট্রাগলকে অতিক্রম করবার জন্য যদি আপনি কোনো সাজেশনস দেন। আমার কাছে একটা ট্যাগ লাইন আছে আমার জীবনের, যে আমি জীবনে সবকিছু কন্ট্রোল করতে পারি না, এটা আমার ট্যাগ লাইন। যেমন ধরুন কোনো পেশেন্টকে যদি আমি ওষুধ দিই, আমি ওষুধটা গুড সিলেকশন করে তাকে দিতে পারি, কিন্তু তাকে তো বাড়িতে খাইয়ে দিয়ে আসতে পারি না, তাকে তো প্রপার টাইমে আমি খাওয়াতে পারি না, সেটা তার হাতের উপরে নির্ভর করছে। সুতরাং আমি বলবো যে চাপ নিয়ে কোনো লাভ নেই, এভরিথিং ইজ নট ইন মাই হ্যান্ড, আমার হাতে কিচ্ছু নেই, যেটা আমি কন্ট্রোল করতে পারি দ্যাট আমি কন্ট্রোল করতে পারি। আর পারিপার্শ্বিক চাপটাকে এইভাবে আমি কিন্তু এড়াতে পারতাম। স্বাভাবিকভাবেই আমার জীবনেও এরকম চাপ ছিল, কিন্তু আমি কখনো সিরিয়াসলি চাপটা নিইনি, কারণ আমার এই ট্যাগ লাইনটাকে আমি সেট করে নিয়েছিলাম যে কোনো কিছুই আমার হাতে নেই, কোনো কিছুই আমি কন্ট্রোল করতে পারি না এই পৃথিবীতে, আমি আমাকে ছাড়া, সুতরাং আর কাকে আমি কন্ট্রোল করতে পারবো। এটাই ছিল আমার জীবনের ট্যাগলাইন, এবং আমি এই চাপটাকে এড়াতে পেরেছিলাম শুধুমাত্র এই ট্যাগটাকে নির্ভর করে, কেউ যে কোনো ভাবে বানাতে পারে। মানে আপনার পরামর্শ অনুযায়ী যে লাইফের যে সমস্ত ভেরিয়েবলস, আমি এখানে আদার্স জিনিস একটাকে আমি মানে ফিক্সড রাখলাম, বাকিগুলো আমি ভেরিয়েবলস বলছি, ভেরিয়েবলস কন্ট্রোলের দিকে না ঝুঁকে ফিক্সড করলাম যদি আমার জীবনের লক্ষ্যকে, তাহলে আমি এগোতে পারবো। ভেরিয়েবলসকে কিছু জিনিস মানে ছেড়ে দিতে হবে, এবং সবকিছুকে কন্ট্রোল করতে গেলে
সমস্ত ভেরিয়েবলস, একদম একদমই ফিক্সড ঠিক, পার্টিকেল সবাই একত্রিত হয়ে একদম। যাবে। আলোচনা থাকলে সমালোচনা থাকবেই। অবশ্যই। হ্যাঁ, একটা মানুষ তো সবার কাছে পপুলার হতে পারে না। হুম, হুম, বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়, হুম, তার সাকসেস রেট 60%। তাহলে সেক্ষেত্রে আমার কাছে 100% পেশেন্ট আসবে, আমি 100% কিওর করবো, এটা হুম, কখনোই হতে পারে না। অত বড় মাপের একজন ডাক্তারবাবু, যিনি, যার সাকসেস রেট 60% অ্যারাউন্ড, তাহলে আমার সাকসেস রেট আমি যদি তার কাছে নিয়ে যেতে পারি তাহলে বিরাট ব্যাপার। তাহলে সেভাবে ফোকাস নড়িয়ে দিলে হবে না। হ্যাঁ, এবং জীবনে সব থেকে ভাবতে হবে যে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। okay, এমন অনেক অনেক উদাহরণ আমি আপনি দিতে পারি যে অনেক ফেলিওরিটি হয়েছে, হুম, অথচ দুর্দান্ত কিওর হয়েছে। কিন্তু কোনো একটা ব্যর্থতাকে নিয়ে পড়ে থাকলে ওই হুম। কিওরটা কিন্তু হয় না। মেয়েকে যখন ডাক্তারি পড়ানোর জন্য আপনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে পছন্দ করলেন, তখন কি কি ফ্যাক্টর আপনি রেখেছিলেন? শান্তিনিকেতন প্রথম ফ্যাক্টর ছিল এই কলেজটাকে আমি অনেকবার এসেছি আমার মেয়েকে ভর্তি করার আগে। হুম, প্রথম যে ফ্যাক্টরটা ছিল যে এখানকার পরিবেশ আমার দুর্দান্ত লেগেছিল। হুম, অ্যান্টি র্যাগিং পরিবেশ, যেটা আমার সন্তানের জন্য কিন্তু খুব চাপের হতো, হুম, আমার দারুণ লেগেছিল। এই বিষয়টা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি স্যাটিসফাইড ছিলাম। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে বিশেষত প্রাইভেট মেডিকেল কলেজগুলো কথা দিয়ে কথা রাখে না, হুম, সেটা এই কলেজে কিন্তু আমি কিন্তু একদম ব্যতিক্রমী পাচ্ছি। এরা কিন্তু কথা দিলে কথা রাখে, মানে একটা কথা আজ যা বলবে 5 বছর পরেও সেই কথাটাই। এটা আমার কাছে ভালো পজিটিভ সাইন লেগেছে। হুম, এবং এখানকার যে পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ, এটাও আমাকে খুব অ্যাট্রাকশন করেছিল। হুম। আমি আমার মেয়েকেও দেখাতে নিয়ে এসেছিলাম, ও দেখেছে, ওর পরিবেশ ভালো লেগেছে, তারপরে ভর্তি হওয়ার কথা ভেবেছি। এখানকার যে পরিবেশের প্রতি আপনি অ্যাট্রাক্টেড হয়ে আপনার একমাত্র সন্তানকে এখানে এনরোল করিয়েছেন, বাকি যারা অভিভাবক আছেন তাদের প্রতি আপনার কি নির্দেশ বা বার্তা আপনি দিতে চান? তাদেরকে তাদেরকে একটাই কথা বলতে চাই যে এটা একটা শিক্ষাঙ্গন, এখানে একটা ঐতিহ্য আছে, হুম, সেই ঐতিহ্যটাকে মেনটেন করে পড়াশোনা করলে জীবনে অনেক দূর আগানো যাবে। শুধুমাত্র এমবিবিএস কমপ্লিট করাটাই জীবনের বড় ব্যাপার না, তারপরেও আগানোর অনেক রাস্তা আছে। আমি বিশ্বাস করি সমস্ত স্ট্রিমে তার সর্বোচ্চ লেভেল অ্যাচিভ করার কিন্তু একটা সুযোগ আছে। তা সুতরাং এটুকুতেই শান্ত হওয়ার কোনো মানে হয় না, বা এটুকুতেই গর্বিত হওয়ার কোনো মানে হয় না। এরপরে জীবনটা অনেক বড়, আরও বড় ফিল্ডে চলে যেতে হয়। যদি যাওয়া যায় তাহলে আরও বড়োভাবে ভালোভাবে পৃথিবীটাকে জানা যাবে, এটাই বলার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। আমরা ছিলাম ডাক্তারবাবুর সঙ্গে। বিপ্লববাবু পুরো জিনিস আমাদের কাছে তুলে ধরলেন, ওনার জীবনের যে গল্প সেটা উনি বললেন। একই সাথে উনি সন্তান মানুষ করার ক্ষেত্রে তার ভিতর স্বপ্নের বীজ বোনার পরামর্শ দিচ্ছেন। স্বপ্ন তাকে দেখতে শেখান, তার হাতে বই দিন, বইয়ের মধ্যে দিয়ে তাকে গল্পের ছলে তার জীবনের লক্ষ্য স্থির করতে বলুন। এবং জীবনে অনেক ধরনের বিপদ বলুন, স্ট্রাগল বলুন, সেগুলি আসবে। কিছু জিনিস নিজে থেকে ঠিক হবে, কিন্তু আপনার লক্ষ্যে আপনাকে অবিচল থাকতে হবে, তবেই কিন্তু সাকসেস আপনার পায়ে এসে খেলা করবে। এবং এই সফলতাকে এগিয়ে নিয়েই চলতে হবে আপনাকে। প্রতিনিয়ত ভাবতে হবে যে আরো আরো কি করে আমি সফলতার শিখরে পৌঁছাতে পারবো, সেই বিষয়গুলি নিয়ে চিন্তা করতে হবে। তবে ব্যর্থতাকে একদম দূরে ফেলে দিতে হবে, তবে আপনি এবং আপনার চারপাশ হয়ে উঠবে অনেক সুন্দর। প্রত্যেকে ভালো থাকবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই। নমস্কার।